স্যার, মিডল এজ ক্রাইসিস নিয়ে আমাদের এই মেডিকেল বিদ্যায় কোনো ব্যাখ্যা আছে কিনা? জি, নিশ্চিতভাবে আছে। সেটি পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে পার্থক্য আছে। আমরা পুরুষকে দিয়ে শুরু করি। আমাদের শরীরে যে আনন্দ রাখা, আমরা এই অল্প চা খেয়ে আমার খুবই ভালো লাগছে, এটা কিছু হরমোনের ব্যাপার থেকে, এন্ডরফিন এবং কিছু এন্ডোজেনাস কিছু সাবস্টেন্স, কেমিক্যাল, এগুলি খুবই টেকনিক্যাল শব্দ। আমি সহজ করে বলতে চাচ্ছি, মানুষ যাকে আনন্দে রাখে, বয়সকে স্বাভাবিক রাখে, সেই জিনিসগুলির ঘাটতি হতে থাকে। আচ্ছা। ফলে তার এই যে বার্ধক্যের এটা শারীরিকের সাথে মনোজাগতিক পরিবর্তনটাও ঘটে থাকে, নেতিবাচক যে চিন্তা এটা তার ঢুকতে থাকে। দুই হচ্ছে মাল্টিপল ডিসঅর্ডার্স, কিডনি, লিভার, হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলো প্রত্যেকটাই তার অর্গানগুলিকে কম বেশি ইনভলভ করে। ফলে তার ডিকেইংটা বেরি হয়ে যায় এবং ফ্রি র্যাডিক্যালস মানে তারুণ্যে রাখবার জন্য স্ক্যাভেঞ্জার্স এই ভূমিকাটা কমে যায়। অর্থাৎ উনি বুড়িয়ে যাচ্ছেন। এই বুড়িয়েটা শারীরিকভাবে তাকে মনেরটা করছে, মনেরটা করে করে শারীরিক কাটছে। এর সাথে আরেকটা সম্পর্ক খুবই যুক্ত করা প্রাসঙ্গিক, সেটা হচ্ছে প্রস্টেট একটা গ্ল্যান্ড আছে, আমরা সেটা জানি, এটা শুধুমাত্র পুরুষেরই থাকে। প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। এই প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে একটা ফলস লিবিডো ডেভেলপ করে ফর টাইম বিং, অর্থাৎ ওনার ইচ্ছাটা, জৈবিক ইচ্ছাটা বেড়ে যায় এবং কিন্তু তার সক্ষমতাটা সেভাবে পরিপূর্ণ বাড়ে না। ফলে আমরা কিছু বিচ্ছিন্ন খবর দেখতে পাই, গ্রামে একাধিক বিয়ে করার প্রবণতা, শহরে পদস্খলনের প্রবণতা, এটাও কিন্তু ওই হরমোনের থেকে হয়। তো সুতরাং এটা খুবই যান্ত্রিকভাবে তোমার দোষ এভাবে কিন্তু এটা হ্যান্ডেল করা যাবে না। এটার ভেতরে ঢুকতে হবে এবং এটা ঢুকে এই হরমোন বা প্রস্টেটের যে আমরা উপজাত যে আচরণটা দেখলাম, সেটাকে যদি আমরা ডাক্তারিভাবে যদি আমরাকে প্রফেশনালি অ্যাড্রেস করি, তাহলে পরে আমার মনে হয় যেটা অনেকটাই ভালো থাকবে। এবার আসা যাক যে স্ত্রীর কথাটা আপনি বলেছেন, দম্পতিত্ব। তাহলে আমরা একটু আগে যে কথাটা বলেছি যে মেনোপজ একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আমাদের দেশে মোটামুটি 40 থেকে 45 বছরে এই মেনোপজ হয়, ক্ষেত্র বিশেষে কিছু 5 বছরে এরপর হতে পারে। এটাতে আসলে কি ঘটনা ঘটে, এটা যে জরায়ু থেকে প্রতি পিরিয়ড হতে প্রতি মাসে মাসে এটা বন্ধ হয়ে যায়। মানে মূলত এটা হরমোনের, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোন নারীকে নারী রাখে। তার কমনীয়তা, তার ভগ্নির মতো আচরণ, তার মায়ের মতো আচরণ, তার জায়ের মতো আচরণ, এই যে মানবিক সুন্দর একটা আচরণ, এটার জন্য এই হরমোনগুলি রেসপন্সিবল ছিল। তাহলে এই হরমোনগুলি যেহেতু কমে যায়, তাহলে এই যে মাতৃরূপিণী স্নিগ্ধ আচরণ এটা কমে যায়। ফলে কারো কারো খিটখিটে মেজাজ হতে পারে, শর্ট টেম্পার হতে পারে, ঘুম না আসতে পারে, বুক ধরফর করতে পারে। তাহলে এটা কি করতে হবে, যে প্রশ্নটা আপনি তুলেছেন, এর জন্য ক্ষেত্র বিশেষে ডাক্তারের শরণাপন্ন হতে পারে এবং ডাক্তার কখনো কখনো HRT হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা ভাবতে পারে। একেবারে চমৎকার বলেছেন স্যার। অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের দর্শকদের আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানিয়ে আসব। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীর ম্যাজমেজে লাগা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, কোনো কাজে ভালো লাগছে না, কিছু সময় পরপরই ক্লান্তি যেন পিছু ছাড়ছে না, এই জাতীয় সমস্যা অনেকের মধ্যেই দেখা দিয়ে থাকে। এই জাতীয় সমস্যার পাশাপাশি শরীরে মাংসপেশিতে ব্যথা, শরীরে হাড়হাড্ডিতে ব্যথা, এই লক্ষণগুলোও যদি প্রকাশিত হয়, তাহলে অবশ্যই চেক করে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা শহরে পাশাপাশি যাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে না, তাদের ক্ষেত্রে এই জাতীয় লক্ষণ প্রকাশিত হতে পারে। এর অন্যতম কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি যদি তৈরি হয়, তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আর ভিটামিন ডি এর পরিমাণ যদি অনেক বেশি কমে যায়, তাহলে কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গায়ে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগাতে হবে। কখন সূর্যের আলো লাগাবেন? সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে 20 থেকে 25 মিনিট গায়ে সূর্যের আলো লাগাতে হবে। পাশাপাশি সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিম, গরু ছাগলের দুধ, এছাড়াও ফর্টিফাইড বিভিন্ন ধরনের খাবার মার্কেটে এখন পাওয়া যায়, যেগুলো ভিটামিন ডি ফর্টিফাই করা থাকে, সেগুলোও নিয়মিত গ্রহণ করতে পারেন। আর অতিরিক্ত পরিমাণে কমে গেলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কতটুকু পরিমাণে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে সে বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অনেকে নিজে নিজেই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যে বিষয়টি করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনার কতটুকু ভিটামিন ডি কমে গিয়েছে, সেই অনুযায়ী কতটুকু ডোজ হওয়া উচিত, ডোজগুলো কত দিন ব্যাপী চলবে, সেই সম্পর্কে সঠিক আইডিয়া অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে দিতে পারবেন।
তাই ভিটামিন ডি এর পরিমাণ কমে গেলে বা এই লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি সঠিক সুনির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে হবে, নিয়মিত গায়ে সূর্যের আলো লাগাতে হবে। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? আমাদের সবারই কম বেশি জীবনে একটা পর্যায়ে যে আমরা এই মিডল এজে পড়ব, এবং আজকের যে তরুণ, যে উচ্ছ্বাস ভরা তারুণ্য, তাকেও কিন্তু মিডল এজে আসতে হবে। এবং অনেকেরই এই যে আমি এত কথা বললাম, এরকম ক্রাইসিসেও পড়াটা দোষের কিছু না, সিস্টেমটাই তাকে আসলে ক্রাইসিসে ফেলে দেয়। সুতরাং আমি যারা মিডল এজে পড়তে যাচ্ছি তারা কিন্তু আগের থেকে সচেতন হব। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটা ভয় পাওয়ার কিছু নাই। কোনো মানুষ 39 বছরের পরে একসাথে 70-এ পৌঁছাবে না, তাকে 40-45 পার হয়ে আসবে। সুতরাং যা যা সতর্কতা করার ছিল সেগুলি সম্বন্ধে তাকে যত্ন নিতে হবে, শরীরের যত্ন নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ধর্মীয় উপাচার করতে হবে, ভালো গ্রন্থ পড়তে হবে, এবং পারিবারিক সম্পর্ককে আরও অটুট রাখতে হবে। এবং এইসব আমরা দেখি না যে এই গ্রুপ সেই গ্রুপ, স্কুলের বন্ধুদের সাথে রিউনিয়ন করা যাক, কোনো সমস্যা নাই, কলেজের বন্ধুদের সাথে এক কক্সবাজার ঘুরতে গেলে কোনো সমস্যা নাই। এরকমভাবে নিজেকে একটা আনন্দের জগতের ভিতরে রাখতে হবে, তাহলে হয়তো চিকিৎসকের দরকার হবে না। অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। স্বাগতম।